স্বাগত জানাচ্ছি এটি নিউজের প্রতিরাতে নিয়মিত আয়োজন নিউজগালের অনুষ্ঠানে। আমরা সাধারণত প্রতিদিনকার যে ঘটনাগুলো থাকে সেই বিষয়গুলো আলোচনা করি এবং মাঝে মধ্যে আসলে কিছু বিশেষ বিষয় নিয়েও আমরা আলোচনা করে থাকি। আজ পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন হবে আজ রোববার, এবং এটিকে সামনে রেখে বাংলাদেশে এখন আসলে 4G ইন্টারনেটের সুবিধার মধ্যে রয়েছে এবং 5Gর দিকে যাচ্ছে, এবং 5Gতে 6টি স্পট বেছে নেওয়া হয়েছে যেই জায়গাগুলোতে এটি চালু হতে যাচ্ছে। আমরা এই 5G কি এবং 4G থেকে 5Gর পার্থক্যটা কোথায়, কিভাবে কাজ করবে, কোন ডিভাইসগুলো সাপোর্ট করবে, টেকনিক্যাল সুবিধাগুলো কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আরেকটি বিষয় আমরা আজকে বেছে নিয়েছি, সেটি হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ 2021। এটাতে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে বাংলাদেশের একটি দল। নাসা বেস্ট মিশন কনসেপ্ট শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের খুলনার একটি মনোনীত দল টিম মহাকাশ, এবং বিশ্বের 162টি দেশের 4534টি টিমকে হারিয়ে বাংলাদেশের এই গৌরব অর্জন করেছে। এটি আমাদের জন্য খুবই সফলতার একটি গল্প। আমরা সেই টিমে যারা আছেন তাদের দুজনকেও আমরা যুক্ত করেছি, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা শুরুতে যেতে চাই 5Gতে, তবে এ নিয়ে আজকে একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। সহকর্মী আরিফ জামালের একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে নিয়ে আবার মূল আলোচনায় ফিরছি। 4G সীমানা ছাড়িয়ে নতুন যুগে বাংলাদেশ। রোববার যাত্রা শুরু হচ্ছে 5G এর। এই প্রযুক্তি সেবা গ্রাহকদের জন্য শুধু মোবাইল ব্রডব্যান্ড বা ভয়েস কলের প্রযুক্তি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের সুযোগ থাকবে এই প্রযুক্তির মাধ্যমে। শনিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ তথ্য জানান। এই প্রযুক্তির মাধ্যমে ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে রোগীর রোবট সার্জারি করা যাবে, ড্রাইভারবিহীন গাড়ি চালানো যাবে, স্মার্ট ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে অটোনোমাস উৎপাদনের সক্ষমতা অর্জন করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যাবে। আমরা কিন্তু 2G, 3G, 4G বাদ দিয়ে 5G করছি না। 5G একটি ভিন্ন প্রযুক্তি এবং সেই কারণেই 5Gর প্রয়োজনীয়তাটা সবচেয়ে জরুরি হয়ে গেছে, কারণ আমাদের ডিজিটাল যুগে যদি অস্তিত্ব রাখতে হয় তাহলে 5Gর যুগে প্রবেশ করতে হবে। বিশ্বের নবম দেশ হিসেবে 5G চালু হচ্ছে বাংলাদেশে। প্রাথমিকভাবে ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয় ধানমন্ডি 32 নম্বর, সচিবালয়, মানিক মিয়া এভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়ায় 5G চালু করবে টেলিটক। আমরা প্রত্যাশা করছি যে এরপরেই টেলিটক তার সম্প্রসারণ কাজগুলো সম্পন্ন রাখবে এবং ঢাকা শহরের 200টি গুরুত্বপূর্ণ এলাকায় এই প্রযুক্তি সেবা চালু করবে। আগামী বছর মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়ার পর বেসরকারি 3টি মোবাইল অপারেটর এই প্রযুক্তি চালু করবে। মন্ত্রী জানান 5G ব্যবহারে সিম পাল্টাতে হবে না, তবে 5G প্রযুক্তি সম্পন্ন সেট লাগবে। 5Gতে ইন্টারনেটের গতি 4G এর চেয়ে 5 গুণ বেশি পাওয়া যাবে, তাই ইন্টারনেট ডাটাও খরচ হবে অনেক বেশি। আমাদের দেশীয় কোম্পানি যে কয়টা প্রোডাকশনে আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা সেই দেশীয় কোম্পানিগুলো উৎপাদনে যাবে, যেহেতু টার্গেটটা হচ্ছে আপনার মার্চ, এই মার্চের ভিতরে আমাদের দেশীয় কোম্পানিগুলোর সেট বাজারে আসবে। ব্রিফিং এ জানানো হয় ব্রডব্যান্ডের মতো মোবাইল ব্যান্ডউইথের মূল্য বেঁধে দেওয়ার কাজ চলছে। আমরা আশা করি খুব শীঘ্রই এই ক্ষেত্রে আমরা একটা দর নির্ধারণ করে দিতে পারবো। দেশে বর্তমানে মোবাইল গ্রাহক 17,64,00,000-এর বেশি, আর ইন্টারনেট গ্রাহক সংখ্যা প্রায় 12,09,00,000। বাংলাদেশ কোনো প্রযুক্তিতে আর পিছিয়ে থাকবে না। এটা 5G, 6G, 7G যাই আসুক। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। এই বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনা সাজিয়েছি। আমাদের সাথে যুক্ত আছেন 4 জন অতিথি, তবে আমরা প্রথমে যাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে 5G নিয়ে। আমাদের সাথে আছেন SM নাজমুল হাসান, তিনি ডিরেক্টর মার্কেটিং হুয়াওয়ে বাংলাদেশ। আছেন রিশাদ হাসান, তিনি নিউজ 24 স্টাফ রিপোর্টার। এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলছিলাম, যেটি নাসা স্পেস চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। সেখানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সদ্য গ্র্যাজুয়েট কমপ্লিট করা সুমিত চন্দ্র, তিনি টিম লিডার। এবং আছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির CSE বিভাগের বর্ণিতা বসাক তৃষা, তিনি টিম মহাকাশের ম্যানেজার। আমরা শুরুতেই যেতে চাই রিশাদ হাসান আপনার কাছে। রিশাদ হাসান, আপনি আসলে তথ্য প্রযুক্তির এই বিষয়গুলো নিয়েই সবসময় সংবাদ করে থাকেন। আপনার কাছে আসলে সহজ করে যদি একটু বুঝতে চাই, সাধারণ মানুষ যারা ধরেন রিক্সা চালায় অথবা ভ্যান চালক অথবা আরও যারা সাধারণ মানুষ আছেন, তারা আসলে 5G বলতে কি বুঝবে এবং 5G সুবিধাগুলো কি থাকছে, যদি একটু আমাদেরকে সহজ করে বুঝিয়ে বলেন রিশাদ। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে 5G একটা খুব দারুণ একটা মাহেন্দ্রক্ষণে এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এবং রাত পোহালেই আশা করা যাচ্ছে যে 5G প্রাথমিকভাবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে। তো আমি এক্ষেত্রে একটি বিষয় মনে করি যে ডাক টেলিযোগাযোগ বিভাগের এটা একটা খুব বড় একটা মাইল ফলক তারা স্পর্শ করতে যাচ্ছে। যদিও আসলে 4G, 2G, 3G এগুলো নিয়ে আসলে মানুষের মনে নানা ধরনের সংশয় রয়েছে, এটা আসলে বলাই বাহুল্য যে আসলে নানাবিধ কারণে স্পেকট্রাম, ব্যান্ড
জনিত নানা জটিলতার কারণে এখনো পর্যন্ত আসলে সব জায়গায় 4G সুবিধা নিশ্চিত করা যায়নি, কিন্তু তারপরেও আসলে 5G কিন্তু আসলে যেমনটি আজকেই যেমন সংবাদ সম্মেলনে মোস্তফা জব্বার তিনি বললেন যে 5G একটা ভিন্ন প্রযুক্তি। সহজ ভাষায় আসলে 5G একটা একেবারেই একটা ভিন্ন প্রযুক্তি, যেই প্রযুক্তি নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা হয়েছে যে আসলে নতুন করে খুব বেশি কিছু বলবার নেই। তবে 5G প্রযুক্তিটা হচ্ছে এমন প্রযুক্তি, আমি যেটুকু খুব সহজভাবে বুঝি সেটি হলো যে 5G প্রযুক্তি দিয়ে এমন কিছু করা যাবে যেটা আসলে এর আগে কখনো করা সম্ভব হয়নি। বিশেষ করে হিউম্যান টু মেশিন, মেশিন টু মেশিনের যে কমিউনিকেশন, সেই জায়গাটা আসলে খুব ভালোভাবে নিশ্চিত করা যাবে, এবং সেক্ষেত্রে আর্থ সামাজিক অবস্থার যে উন্নয়ন বা প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো বা প্রযুক্তিগত শিল্পের যে বিপ্লব ঘটানো, সেটি কিন্তু আসলে 5Gর মাধ্যমে করা যাবে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। এবং সেই সাথে আরেকটি বিষয় আছে, সেটি হলো যে অনেকেই মনে করেন যে আসলে খুব ডাউনলোড স্পিড নিয়ে বা এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসলে 5G খুব ভালো কাজ করবে। বিষয়টি আসলে তা নয়, শুধুমাত্র ডাউনলোড নির্ভর বা হচ্ছে ইন্টারনেট স্পিডের উপর কিন্তু আসলে 5G এটাকে বিচার করা যাবে না। এটাকে আসলে মূলত বিচার করতে হবে যে এটি আসলে একটা বড় কমিউনিটিকে আসলে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বা উন্নয়নটা বড় কমিউনিটি কিভাবে করে, সেই জায়গায় কিন্তু আসলে 5G কে বিচার করতে হবে। আর এর সাথে আরেকটা বিষয় হচ্ছে যে মানে কিছু নতুন প্রযুক্তি এখানে যুক্ত হবে বলা হচ্ছে, যেমন চালকবিহীন গাড়ি অথবা ট্রাফিক সিগন্যালিং সিস্টেমগুলো, একই সাথে মানে মানুষের বিভিন্ন যে চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো, সেগুলো নিশ্চয়ই এই 5Gর মাধ্যমে আরও আগের চেয়ে আরও অনেক বেশি গতিশীলতার কাজ করবে। এটা নিয়ে যদি একটু বলেন। রিশাদ, আপনার কথাগুলো আসলে শুনতে পাচ্ছেন, আপনি যদি আরেকবার একটু আনমিউট করে বলেন। আচ্ছা, আমরা একটু সম্ভবত রিশাদের এখানে কোনো আপনি এখন একটু বলবেন রিশাদ। আচ্ছা, আমরা আবারও আসছি আপনার কাছে। আমরা একটু যেতে চাই এস এম নাজমুল হাসান আপনার কাছে একটু জানতে চাওয়া যে এই যে টেলিটকের সহযোগিতায় বাংলাদেশ যে বাণিজ্যিকভাবে 5G চালু করতে যাচ্ছে, এখানে তো আসলে বাংলাদেশে বর্তমানে কিন্তু 5G যেটি সমাধান দিতে সক্ষম বেশ কয়েকটি প্রতিষ্ঠান, মানে নেটওয়ার্ক অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু হুয়াওয়েকে আসলে কেন বেছে নেওয়া হলো? কোন বিষয়টিকে বিবেচনায় রেখে আপনাদেরকে গুরুত্ব দেওয়া হলো? ধন্যবাদ। জি, বলুন। হ্যাঁ, সো এখন আমাদের বাংলাদেশের যে আমরা 5Gর জন্য সবাই উন্মুখ হয়ে বসে আছি। এই 2G, 3G, 4G প্রত্যেকটা নেটওয়ার্ক হুয়াওয়ের হাত ধরে বাংলাদেশে সব অপারেটর নিয়ে এসছেন এর আগেই। 5Gর ক্ষেত্রে আসলে আমাদের গ্লোবাল এক্সপেরিয়েন্সের কথা আগে বলতে হয়। কেন আমরা আরো অনেক বেশি সমাদৃত? সো 2012 সাল থেকে হুয়াওয়ে 5G টেকনোলজিতে ইনভেস্ট করে যাচ্ছে, এবং আমরাই সবার প্রথম 5Gর বেসিক রিসার্চের কাজগুলো শুরু করি। তো গ্লোবালি এখন অ্যানালিস্টদের যে একটা ফোরাম, সেখান থেকে যে অ্যানালাইসিস তা হচ্ছে যে হুয়াওয়ে অ্যাটলিস্ট 2 বছর এগিয়ে আছে, এবং 2012 সাল থেকে শুরু করে 2014-15 পর্যন্ত আমরা বেসিক রিসার্চ শুরু করার পরেই কিন্তু হুয়াওয়ে প্রায় 3000 নতুন পেটেন্ট সংযুক্ত করেছে 3G আইটিইউ স্ট্যান্ডার্ডে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত কোনো লিটিগেশন এই ব্যাপারে নেই। তার মানে হচ্ছে এটা সম্পূর্ণভাবে হুয়াওয়ের R&D বদৌলতেই এই নতুন নতুন টেকনোলজিগুলো আমরা পাচ্ছি। পরবর্তীতে ইন্ডাস্ট্রিতেও সেগুলো অ্যাডপ্টেড হচ্ছে উইথ আওয়ার আদার ফ্রেন্ডস ইন দ্য ইন্ডাস্ট্রি। সো হুয়াওয়ে শুরু থেকেই 5Gর একটা লিডিং পজিশন থেকে কাজ করে যাচ্ছে। আমাদের চিপসেট, আমাদের অ্যালগরিদম সবকিছুই কিন্তু ফাইনলি টিউনড ফর 5G। সো এই কারণেই 19 সালে যখন গ্লোবালি 5G ডেভেলপমেন্ট শুরু হলো, হুয়াওয়ে প্রথম থেকেই লিডিং পজিশনে আছে, এবং বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বিষয় একটু যে মানে 5G আসলে কি ধরনের পরিবর্তন আনবে, মানে এখন বর্তমানে যে 3G এবং 4G নেটওয়ার্ক রয়েছে, সেটা থেকে আসলে 5G কিভাবে আলাদা, একটু যদি বলেন। অবশ্যই
বেসিক্যালি আমরা এখন পর্যন্ত যে আমাদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমরা যখন 4G ইউজ করছি, 3G ইউজ করছি, এটা বিল্ড করা হয়েছিল আসলে পার্সোনাল ইউসেজের কথা চিন্তা করেই। সো ওইখানে স্পিড এবং ইন্ডিভিজুয়াল ইউজারের স্পিড একটা গুরুত্বপূর্ণ বিষয়। 5G-তে সেটা বেড়ে যাবে 20 গুণ, আমরা সেটা একটু আগে মন্ত্রী মহোদয়ের কাছেই শুনলাম। কিন্তু আরো দুটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা একটু আগে রিশাদ ভাই একটু টাচ করছিলেন, যে আলট্রা রিলায়েবল লো ল্যাটেন্সি কমিউনিকেশন। সো এটাতে যেটা হবে যে নেটওয়ার্কের থ্রুতে আমরা যখন কোনো ইন্টারঅ্যাক্টিভ কাজ করছি, যে আমরা একটা তথ্য পাঠাচ্ছি, সেটার এগেনস্টে সার্ভার থেকে কোনো তথ্য ফিরে আসছে। সার্ভার বলতে এটা একটা ওয়েবসাইট, এটা একটা ভিডিও ফুটেজ অর এনিথিং, একটা গেম হতে পারে। সেই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কত দ্রুত আমরা নেটওয়ার্কের রেসপন্স পাচ্ছি, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো 5G আসলে এই আলট্রা রিলায়েবল লো ল্যাটেন্সি, তার মানে হচ্ছে দুটো ব্যাপার, ভেরি রিলায়েবল অ্যান্ড ভেরি লো ল্যাটেন্সি, এটা হচ্ছে 2 নাম্বার। থার্ড হচ্ছে ম্যাসিভ মেশিন টাইপ কমিউনিকেশন। সেটা রিশাদ ভাই একটু আগেই বলছিলেন যে ওই MMTC, এটা একটা অনেক বড় চেঞ্জ। কারণ আমরা 4G 3G-তেও কিছু আইওটির দেখা পেয়েছি। ইভেন আমরা যে আজকে আমাদের সারা দেশে উবার কিংবা পাঠাও চলছে, এটাও কিন্তু একরকম আইওটি। কিন্তু ডিফারেন্সটা হবে কি, যে ধরেন আমরা যদি এখন কারণ বাজারের কথাই বলি, ওখানে কয়েক হাজার ভেন্ডর, তাদের প্রত্যেকেরই 10-12টা করে ঝুড়ি, সেখানে কারো হয়তো ফসল, কারো মাছ। কিন্তু এগুলাকে যদি আমরা স্ক্যান করে ওখানেই ক্যাশলেস সোসাইটিতে চেঞ্জ করতে চাই, তখন কিন্তু কয়েক লাখ ডিভাইস থাকবে একটা ছোট্ট এরিয়াতে। তো সেই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য 5G ছাড়া কোনো বিকল্প নেই। আচ্ছা, শিল্পক্ষেত্রে আসলে 5G কি ধরনের সম্ভাবনা তৈরি করবে? মানে যেটি রিশাদও বলছিল যে বিশেষ করে প্রযুক্তি শিল্প বা অন্যান্য জায়গায়, সেখানে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, শিল্পক্ষেত্রে এটা আসলে গ্লোবালি যখন এই বৈশ্বিক অ্যানালাইসিস করে যে যাওয়া হলো 5G-র যে প্রয়োজন, সেই প্রবলেম স্টেটমেন্টটাই ছিল আসলে আমরা কিভাবে আরো অনেক বেশি মেশিন টু মেশিন কমিউনিকেশনের ব্যবস্থা করতে পারি, এবং ভেরি লো ল্যাটেন্সিতে, যাতে করে ক্লাউডে প্রসেস করে খুব দ্রুত একটা ডিসিশন দিয়ে দেওয়া যায়। এবং এই এই ক্ষেত্রে আসলে যেটা হবে যে ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টরগুলা, যেমন আমাদের এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি যেসব বড় বড় দেশে আছে, ইনফ্যাক্ট আমাদের নিজেদের যে ডিভাইস ম্যানুফ্যাকচারিং স্টেশন, সেটা চায়না গুয়াংডং এ, আমরা কিন্তু কমপ্লিটলি 5G টেকনোলজি দিয়ে আমাদের ডিভাইস ফ্যাক্টরিটা রান করছি। তো বাংলাদেশের কনটেক্সটে সেটা আসলে আমাদের বলতেই হবে যে রেডিমেড গার্মেন্টস। আর এই রেডিমেড গার্মেন্টস এর যে ফ্যাক্টরি ফ্লোরে এখন যে মাল্টিপল মেশিন একই ফ্লোরে কাজ করছে, তাদের মধ্যে সমন্বয় সাধন করতে পারবে এই 5G, এবং খুব দ্রুততার সাথে, লো ল্যাটেন্সিতে, এবং এই মাল্টিপল মেশিন যাতে কমিউনিকেট করতে পারে। আসলে ভ্যালুটা কোথায়? যেই কাজগুলো খুবই রিপিটেটিভ, ধরেন যে একটা কাজ হয়তো দিনে 2000, 3000, 4000 বার করতে হয়, তো যেমন ধরেন একটা কোয়ালিটি ইন্সপেকশন, তো সেই জিনিসগুলো খুব সহজেই ক্লাউডে অ্যানালাইসিস করে 5G-র মাধ্যমে দ্রুত ডিসিশন নিয়ে কাজগুলোকে এগিয়ে নেওয়া যাবে। সো ওই রকম অনেক নতুন নতুন টেকনোলজি আমাদের যারা ওয়ার্কফোর্স, দক্ষ ওয়ার্কফোর্স আছেন RMG-তে, তাদের আরো দক্ষতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। জি, নাজমুল ভাই, আপনার কাছে আবারও আসবো। আমরা আবার একটু রিশাদের কাছে যেতে চাই। রিশাদ, একটা জিনিস বলা হচ্ছে, মানে এটি আমি জানি না কেন, মানে আমেরিকায় 5G নিয়ে নানান ধরনের প্রশ্ন, তারা নানান ধরনের সন্দিহান, যে 5G চালু হলে এটা কি আসলে তাদের দেশে চালু হয় নাই, আমরা এগিয়ে গেলাম নবম দেশ হিসেবে, এরকম কোনো কিছু, নাকি আসলে এটার পেছনে কারণটা কি হতে পারে? কি মনে হচ্ছে আপনার? আসলে পেছনের যে মূল কারণের জায়গাটা আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখনো পুরোপুরি ভাবে সবাই ওয়াকিবহাল না যে 5G আমাদের আসলে কোন উপকারে আসবে বা কি উপকারে আসবে। বিশ্বব্যাপী এখনো এটা নিয়ে একটা ব্যাপক রিসার্চ চলছে। এবং আপনি জানেন, যেমন হচ্ছে কিছুক্ষণ আগে নাজমুল ভাই বললো যে আসলে শিল্প ক্ষেত্রে 5G কি ধরনের অবদান রাখবে, বা কথার কথা চিকিৎসা শাস্ত্রে বা টেলিকমিউনিকেশনে আসলে কোন ধরনের উপকারগুলো রাখতে পারে, বা এখনো পর্যন্ত মানুষ এতখানি ইনভেনশনের জায়গাটায় ভাবতে পেরেছে কিনা, সেটা কিন্তু একটা খুব বড় প্রশ্নের জায়গা। আসলে আমাদের দেশেও যদি বলি যে আসলে নবম দেশ হিসেবে আমরা যে প্রথম দিকে এই প্রযুক্তিটা নিলাম, আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে 4G যখন আমরা আমাদের দেশে এসেছে, ততদিনে কিন্তু প্রাথমিকভাবে বিভিন্ন জায়গায় কিন্তু 5G টেস্টিং চলছিল। বিশেষ করে ইউএসএ তে কিন্তু 5G টেস্টিং তখন চলছিল একটা প্রদেশে। এবং আরো যদি বলি যে তারও আগে থেকে যখন আমরা 3G প্রযুক্তি যখন বাংলাদেশে নিয়ে এসেছিলাম, তখন কিন্তু তার বহু আগে কিন্তু সারা পৃথিবীতে 3G যে প্রযুক্তি সেটি ছিল।
আসলে 3G বা 4G যে প্রযুক্তিগুলো সেগুলো আসলে সারা পৃথিবীকে মানুষের সাথে বা সারা পৃথিবীর মানুষকে একে অন্যের সাথে কানেক্টেড করেছে যেভাবে, ঠিক সেভাবে কিন্তু আসলে 5G কাজ করবে না। 5G এর কাজ কিন্তু একেবারেই ভিন্ন। তো সেক্ষেত্রে আমি বোধ করি যে আসলে এখন পর্যন্ত আমাদের খুব জানার প্রয়োজন আছে যে আসলে এই 5G প্রযুক্তিটা সম্পর্কে আসলে যতখানি জানার প্রয়োজন আছে, তার পাশাপাশি আসলে ভবিষ্যৎ যে রিসার্চ গুলো রয়েছে সেগুলোর দিকেও কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। এবং সেই সাথে আরেকটি বিষয়, সেটি হলো যে সারা বিশ্ব যখন সামনের দিকে এই প্রযুক্তিগুলো নিয়েছে, তখন কিন্তু এক একটা প্রযুক্তি যদিও 4 বছর, 5 বছর, 10 বছরের ব্যবধানে এসেছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা যত দেরিতে নিয়েছি, ধরুন যে আমরা 3G প্রযুক্তি 6 বছর বা 5 বছর পরে যে যখন নিয়েছি, ততদিনে কিন্তু আমরা সারা বিশ্বের কাছ থেকে অন্তত 50 থেকে 100 বছর পিছিয়ে গেছি। পিছিয়ে তো গেছে, হ্যাঁ। সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে 5G প্রযুক্তিটা যেহেতু এখন পর্যন্ত আমাদের আগে নেওয়ার যে সিদ্ধান্ত বা সামনের দিকে এগিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, সিদ্ধান্ত হিসেবে এটি চমৎকার। তবে এটি অবশ্যই নির্ভর করবে 2-3টা বিষয়ের উপর। আমি একটু এটা না বললেই নয়, 2-3টা জিনিসের উপর নির্ভর করবে। যেমন প্রথমত 5G যখন স্পেকট্রাম যখন মার্চে এটি যখন বরাদ্দ দেওয়া হবে। অন্যান্য অপারেটররা বরাদ্দ নেবেন, সেই সময়টাই আসলে তো 4Gর জায়গাটা ওপেন হয়ে যাবে। তো তখন অপারেটররা আসলে 4G কেই আসলে বেটার অপরচুনিটি হিসেবে বা বেটার সার্ভিস হিসেবে দিতে চাইবেন কিনা, সেটা একটি বিষয়। আবার তার পাশাপাশি হচ্ছে এই 5Gর আসলে যথোপযুক্ত ব্যবহার বা হচ্ছে R&D তে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, আইওটি তে হুম, হুম। আসলে পর্যাপ্ত পরিমাণ ব্যবহারটা আসলে নিশ্চিত করা গেল কিনা, এই 2-3টা জায়গা আসলে খুব গুরুত্বপূর্ণ। জি, বুঝতে পেরেছি। আমরা নাজমুল হাসান, আপনার কাছে আবার একটু সহজ করে কোশ্চেন করতে চাই। সেটি হচ্ছে সাধারণ মানুষের একটা অ্যাজামশন, তারা বলছেন যে আমরা 3G 4G ঠিক মতো পাচ্ছি না, 5G আসলে আমাদের লাভ কি? এক। দ্বিতীয় হচ্ছে, এটা আপনি সহজ করে বুঝিয়ে দিবেন যে 5G আসলে কাদের জন্য। আর আরেকটা হচ্ছে যে আমরা ধারণা করা হচ্ছে যে এটি আসলে যে মোবাইল অপারেটর কোম্পানিগুলো, তাদের আসলে সেই সক্ষমতাগুলো, অবকাঠামোগত সক্ষমতা আছে কিনা, ছোট্ট করে যদি বলেন। অবশ্যই। প্রথম যে প্রশ্নটা, আসলে 3G 4G থাকা সত্ত্বেও 5G লাগবে কেন? বেসিক্যালি খুব না, সুন্দর মানে করে অনেকে উত্তরটা বলছে যে আমরা তো 3G আপনি দিয়ে নিচ্ছি, দিয়েছেন। 4Gও সাপোর্ট দিচ্ছে, টাকা নিচ্ছে, কিন্তু আসলে আমরা কি আসলে সেই সুবিধাটা পাচ্ছি? তারা কি আমাদেরকে সেই 4G সাপোর্টটা দেয় কিনা? তো 5G আসলে তখন আবার কি হবে? কোন ডিভাইসগুলো আসলে এই ইউজ করতে পারবে? মাঝখান দিয়ে কি আসলে টাকা নিবে, নাকি আমরা সত্যি সত্যি সেটা পাবো? তো কাদের জন্য না, 5Gটা আসলে কাদের জন্য, বা সাধারণ মানুষ বেসিক্যালি যেভাবে ভাবছে সেটি নিয়ে কি বলবেন? টেলিকম আসলে কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার। একটা সময় আমরা যখন আহ, এই যে আমরা শুনি ইন্ডাস্ট্রিয়াল IR4, সো এই IR4 ব্যাপারটা আসলে কি? আজকে থেকে 20 বছর আগেও বা 15 বছর আগেও আইডিয়াটা এরকম ছিল যে গভর্নমেন্ট একটা রাস্তা তৈরি করে দিবে, গ্যাস পাইপলাইন যাবে, ইলেকট্রিসিটি যাবে, ইন্ডাস্ট্রি ফ্লারিশ করবে, রাইট? এটা এটা ছিল ট্র্যাডিশনাল মডেল অফ গ্রোথ। কিন্তু এখন কিন্তু মানুষ যখন কানেক্ট হতে পারছে, একজন প্রত্যন্ত অঞ্চলের মানুষ যখন ঢাকার সেই মহাজনকে 5-6 জনকে বাইপাস করে তার প্রোডাক্টটা ঢাকায় নিয়ে আসতে পারতেছে, সেখানে কিন্তু দেখেন এখনই বাংলাদেশ, আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলছি, সেটার একটা বড় চেঞ্জ আসছে বিকাশের হাত ধরে, কিংবা এই যে পাঠাও, কিংবা আমাদের যত ইনোভেটিভ অ্যাপ্লিকেশন গুলো চলছে বাংলাদেশের কনটেক্সটে, সেই সবগুলা কিন্তু এর মধ্যে টেলিকম 2G 3Gর কি অবদান নেই? 2G 3Gর জন্য আমরা যতখানি না ভয়েস কলের উপর ডিপেন্ডেন্ট, আজকে তার চেয়ে অনেক বেশি ডেটা সার্ভিস এবং তার চেয়ে অনেক বেশি এই অ্যাপ্লিকেশন গুলা, যেগুলো কিন্তু গণমানুষের প্রত্যেকটা দিনকে সহজ করে দিচ্ছে আরেকটু, তাই না? সো এই ব্যাপারটা আসলে শুধুমাত্র ভয়েস কল কিংবা আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারছি পার্সোনালি, তার চেয়ে অনেক বেশি আমাদের লাইফে যে গতিটা এনে দিচ্ছে, চেঞ্জ সেটা চেঞ্জ কিন্তু আসলে চেঞ্জ আসছে টেলিকম আর কি নেটওয়ার্ক অনেক। ছাড়া চেঞ্জ না। বুঝতে তো পেরেছি। একইভাবে 5G আসলে যেটা হবে, এটা গতি তো বাড়বেই, নতুন আরো এত অ্যাপ্লিকেশন যোগ হবে, যেগুলো এখানে ওই লো ল্যাটেন্সি এবং এমএমটিসি ইউজ করে। তো এই ধরনের অ্যাপ্লিকেশন আসার কথা হচ্ছে যে আমাদের যারা এই যে আমরা কিছু ব্রাইট স্টুডেন্টদের অলরেডি পাচ্ছি আমাদের সাথে, যারা নাসা জয় করে এসেছেন, এরকম আরো অনেকে যাদের সাথে আমরা কাজ করছি বাংলাদেশি, ওভাবে কিন্তু ক্লাউড নিয়ে কাজ করছি আমরা 2018 থেকে। সেই সুবাদে প্রচুর স্টার্ট আপের সাথে আমরা কাজ করেছি, এবং তাদের মেধা এবং স্বকীয়তার মাধ্যমে কিন্তু তারা বিশ্বের অন্যান্য দেশে, এখন প্রায় 50টা দেশে 5G চলছে, আমেরিকা ইনভলভ, মানে অলরেডি দেয়ার। সো এরকম অনেক অনেক দেশে বাংলাদেশি স্টুডেন্টরা, বাংলাদেশি স্টার্ট আপ কিন্তু 5G নিয়ে কাজ করছেন। বুঝতে আমরা পেরেছি। কালকে আমাদের যখন ওখানে দুজন বের আরো যে করছি, দুজন অতিথি আছেন, সুমিত চন্দ্র এবং বর্ণিতা বর্ষা তৃষা,
সুমিত, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? এখানে যেহেতু নাজমুল ভাই আছেন হুয়াওয়ে, তারা এই প্রযুক্তিটা করছেন, আপনাদের দিক থেকে কোনো কিছু জানার আছে কিনা? আচ্ছা, আমাকে ধন্যবাদ আমাদেরকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন ছিল, আমি খুব সম্ভবত গত বছরই একটা আর্টিকেলে পড়তেছিলাম যে হচ্ছে 5G সিগন্যালটা খুব সম্ভবত মৌমাছি যে বিস এদের যে লাইফ সাইকেল বা এদের যে মাইগ্রেশন প্যাটার্ন, এই প্যাটার্নে খুব সম্ভবত হ্যাম্পার করে, এমন একটা আর্টিকেল পড়তেছিলাম। তো ব্যাপার হচ্ছে আমাদের দেশের সামনে যে 5G নেটওয়ার্কটা আসতেছে, এই নেটওয়ার্কটা আসলে এই প্যাটার্নের প্রতি কতটা থ্রেটেনিং, কিংবা আসলে এই আর্টিকেলটা আসলে সত্য কিনা। সো কোশ্চেনের আহ, অ্যান্সার আসলে জানবো, তবে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে ফিরে নাজমুল ভাইয়ের কাছে আবার সুমিতের প্রশ্নের উত্তরটা জানতে চাই। কথা বলছিলাম 5G নিয়ে, এবং 5G নিয়ে আমাদের একজন অতিথি আছেন এস এম নাজমুল হাসান, তার কাছে প্রশ্ন ছিল সুমিতের। নাজমুল ভাই, আপনার সুমিতের প্রশ্নের উত্তরটা যদি সংক্ষেপে বলেন, কারণ ওদেরও কিছু বলার আছে, আমরা ওদের কাছ জি থেকে জি, শুনতে চাই। জি। অবশ্যই খুবই ইন্টারেস্টিং প্রশ্ন বলতেই হবে, কিন্তু উত্তরটা খুবই আনইন্টারেস্টিং। উত্তরটা হচ্ছে যে আসলে এই ধরনের কোনো টেকনিক্যাল তথ্য আমার কাছে নেই। আর্টিকেলটা আমি আপনার কাছে চাইবো এক সময়। কিন্তু গ্লোবালি এই ধরনের কথা আমরা শুনেছি সেই 2G সময়ে, 3G সময়ে, 4G, 5G। ইনফ্যাক্ট বাংলাদেশে আমরা গত 19 সালে বিটিআরসির একটা রিপোর্ট পেয়েছি। সেটা ছিল সারা বাংলাদেশে প্রায় 300 স্পটে 4Gর এই রেডিয়েশনের নিয়ে। তো খুব খুব যেটা টেকনিক্যাল কথা সেটা হচ্ছে যে আয়োনাইজিং রেডিয়েশন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, সেই আয়োনাইজিং রেডিয়েশনই একমাত্র ক্ষতির কারণ হতে পারে এনি লিভিং অর্গানিজমের জন্য, শুধুই বি না, এটা গাছপালা, ইভেন মানুষ, সবার জন্যই। সো এই আয়োনাইজিং রেডিয়েশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উই আর সেফ। এবং ওই রকম ভয়ঙ্কর কোনো আশঙ্কা নাই। আসলে আয়োনাইজিং রেডিয়েশনটা খুবই পার্টিকুলার কিছু ফ্রিকোয়েন্সি ব্যান্ডে হয়, সেগুলোকে অ্যাভয়েড করেই টেলিকম নেটওয়ার্ক ডিজাইন করা হয়। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই তৃষা এবং সুমিতার কাছে, যারা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ 2021-এর বিশ্ব চ্যাম্পিয়ন তারা অর্জন করেছে, এবং তাদের টিম হচ্ছে খুলনা থেকে মনোনীত দল টিম মহাকাশ। 162টি দেশের 4534টি দলকে হারিয়ে বাংলাদেশের এই অর্জন। আমরা শুরুতেই যেতে চাই বর্ণিতা বসাক তৃষা। তিনি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে তিনি সিএসসি বিভাগে সদ্য গ্রাজুয়েট পাশ করেছেন। আপনার কাছে জানতে চাই যে ভার্চুয়াল কন্টেস্ট টিম ওয়ার্ক সেটা আপনারা কিভাবে ম্যানেজ করেছেন, এবং কি ধরনের স্কিল এখানে আসলে প্রয়োজন হয়? আহ, ধন্যবাদ প্রথমে এটি নিউজকে ইনভাইট করার জন্য। ভার্চুয়াল ম্যানেজমেন্ট আর আমাদের যে ইভেন্টটা, বলতে গেলে প্রথম মানে শুরু থেকে একদম স্কিল নির্ভরশীল। যে আর শুধুমাত্র একটা স্কিল দিয়ে যে করলে চলবে তা না, মানে বিভিন্ন, আর আমরাও সেভাবে আমাদের টিমকে সাজিয়েছি। যেমন আমাদের টিমে ডিজাইনার আছে, তারপর ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, ব্যাক এন্ড ডেভেলপার আছে, তারপরে একজন ভালো ভয়েস দিতে পারে, যার হচ্ছে স্পিচের কারণে আমাদের হচ্ছে ইন্টারেস্টেড হবে। তো এভাবে করে আমরা আমরা হচ্ছে টিমটাকে সাজিয়েছি। আর যেহেতু ভার্চুয়ালি, সেহেতু হচ্ছে আমাদের সবসময় কানেক্টেড থাকতে হচ্ছে ফোনের মধ্যে। আর নাসা স্পেস থেকে ওরা হচ্ছে এক এক মানে এক একটি প্রজেক্ট এবং এক একটি হ্যাকাথন টাইম আর কি, বিভিন্ন টাইমের মধ্যে একটা ডেডলাইন দেওয়া ছিল। তো সেগুলো আমাদের মেনটেন করতে হয়েছে, সেভাবে আমাদের কাজ করতে হয়েছে। গত বছরে যে আপনারা যে অংশগ্রহণের পর থেকে আপনারা আসলে কিভাবে এই কাজটিকে চলমান রেখেছেন, এই প্রসেস, এই পুরো বছরটাতে আপনারা কিভাবে কাজ করেছেন? সত্যি বলতে গত বছর আমরা ফাইনাল রাউন্ডে যেতে পারিনি, এর আগ পর্যন্ত অনারেবল মেনশন পেয়েছি। আর ফাইনাল রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়ায় আমরা কিছুটা আশাহত হয়েছি। আর কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্স ছিল যে আহ, আমরা
আমরা হচ্ছে এই প্রজেক্টটা যখন নাসা পর্যন্ত পৌঁছাতে পারবো, তো অবশ্যই আমাদের কিছু একটা রেজাল্ট আসবে। আর সেই অনুযায়ী আমরা যেহেতু গতবার আহ ভালো আশানুরূপ রেজাল্ট করতে পারিনি, তো আমরা আর একটু ডেভেলপ করেছি, আরো বেশি বেশি রিসার্চ করেছি, এন্ড আমরা কনফিডেন্ট ছিলাম, এন্ড উই ডিড ইট। জি, আমরা একটু যেতে চাই সুমিত চন্দ, আপনার কাছে একটু সহজ করে যদি আমাদেরকে বলেন যে আপনারা আসলে এই যে চ্যাম্পিয়ন হলেন, আপনাদের প্রজেক্টটা কি ছিল, কি নিয়ে আপনাদের কাজ করতে চেয়েছেন বা যেটি তুলে ধরেছেন সেটা নিয়ে একটু ধারণা দেন আমাদের। আচ্ছা, নাসা স্পেস আপ চ্যালেঞ্জে আমরা যে ক্যাটাগরিতে আমরা আসলে পার্টিসিপেট করি, এই ক্যাটাগরির নাম ছিল ভার্চুয়াল প্ল্যানেটারি এক্সপ্লোরেশন। তো এই ক্যাটাগরিতে আমাদের যে চ্যালেঞ্জটি দেওয়া ছিল যে আমাদেরকে একটি প্ল্যানেটারি জিওলজি টুল ডেভেলপ করতে হবে, যে প্রথমে আমরা খোঁজা শুরু করি যে আমরা আসলে কোন ফিল্ডে আমরা আসলে কাজ করতে পারি, বা এক্সিস্টিং এর আগে অ্যাপোলো মিশন গুলোতে আমরা জানি আমাদের মানব জাতি চাঁদে পা রাখে এবং চাঁদের পৃষ্ঠ থেকে অনেক স্যাম্পল নিয়ে আসে। তো আমরা আসলে তখন আমাদের অভিযাত্রীরা যে টুলগুলো ব্যবহার করে, এই টুলগুলো নিয়ে আমরা রিসার্চ শুরু করি। তো রিসার্চ করার পরে আমরা যে জিনিসটি দেখতে পাই যে প্রত্যেকটি মিশনেই প্রায় মহাকাশচারীরা রিপোর্ট করে আসতেছিলেন যে চাঁদের পৃষ্ঠে যে ধূলিকণা থাকে, যেটিকে তারা মুন ডাস্ট কিংবা স্পেস টেকনোলজির ভাষায় রিগোলিথ বলে, এই মুন ডাস্ট গুলো তাদের খুব প্রবলেম হচ্ছিল। কারণ এই মুন ডাস্ট গুলো চাঁদে কিংবা অন্য কোনো গ্রহে, যেহেতু আমাদের পৃথিবীর মতো ওজোন লেয়ার থাকে না, তো বাইরের যে সূর্য কিংবা অন্যান্য যে স্টার, সেখান থেকে যে রেডিয়েশন গুলো হয়, এই রেডিয়েশনের কারণে এই ধূলিকণাগুলো কিন্তু আয়নিত থাকে। তো এই আয়নিত থাকার কারণে যখন মহাকাশচারীরা চাঁদের পৃষ্ঠে তারা ল্যান্ড করে, তাদের গায়ে কিন্তু এই ধূলিকণাগুলো লেগে যাচ্ছিল। আবার একই সাথে যেহেতু চাঁদের পুরো সারফেসে বা চাঁদের পুরো পৃষ্ঠের ওপরেই এই ধূলিকণাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো তারা যখন স্যাম্পল কালেক্ট করতে যাচ্ছিল, তখনও কিন্তু চাঁদে আমরা জানি সেখানে কিন্তু আমাদের যে অভিকর্ষ, এটা কিন্তু কম, মহাকর্ষ বলটা কম, যে কারণে এই ধূলিকণাগুলো কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছিল বা উপরে ভাসতে থাকে। যে কারণে তারা কিন্তু তাদের মিশনে একটা সময় ঠিক করে, যে এই সময়ের মধ্যে আমরা মিশন কমপ্লিট করে আমরা স্যাম্পল কালেক্ট করে আমরা কিন্তু পৃথিবীতে ফিরে আসবো, বা আমরা আমাদের নভোযানে ফিরে আসবো। কিন্তু এই যে স্যাম্পল কালেকশনের টাইমটা, এটাও তাদের অনেক বেশি লাগে। তো এই রিপোর্ট গুলো অ্যানালাইসিস করার পরে আমরা এই প্রবলেমটাই আইডেন্টিফাই করি যে সেখানে তাদের স্যাম্পল কালেকশন এবং তাদের এই যে স্পেস স্যুট পরে তাদের যে ম্যানুভারিং, এইটাতে তাদের সমস্যা হচ্ছিল। তো এরপরে আমরা আসলে আমাদের টিম নিয়ে ব্রেনস্টর্মিং শুরু করি এবং আমরা একটা সলিউশন এসে পৌঁছাই। আমরা এই সলিউশনের জন্য আমরা একটা মেশিন টুল ডেভেলপ করি, যেটার নাম হচ্ছে অ্যাডভান্সড রিগোলিথ স্যাম্পলার সিস্টেম, বা সংক্ষেপে আরস আমরা বলছি এটাকে। তো এই আরস এর স্পেশাল টেকনিক্যাল স্পেসিফিকেশন হচ্ছে, আরস এ একটি রোটেটিং সিলিন্ড্রিক্যাল কাটার থাকে, যে সিলিন্ড্রিক্যাল কাটারটা যখন ব্যাটারি পাওয়ারের মাধ্যমে যখন সে রোটেট করে, সে কিন্তু ওই যে ধূলিকণাগুলোকে সে ট্র্যাপ করে ফেলে। আর এটা যেহেতু একটা খুবই হ্যান্ডি ডিভাইস, একজন মহাকাশচারী কিন্তু নিজের হাতে নিয়ে সে বিভিন্ন পয়েন্টে গিয়ে সে কিন্তু হয় সেখানকে পরিষ্কার করতে পারবে এই ধূলিকণাগুলো, অথবা সে কিন্তু ওই ধূলিকণাগুলোকে স্যাম্পল হিসাবে এই রোটেটিং সিলিন্ডারের মধ্যে ট্র্যাপ করে নিতে পারবে। এরপরে সে কিন্তু তার নভোযানে কিংবা তার হচ্ছে যে ভেহিকেল থাকে, এই ভেহিকেলে ফিরে এসে এই স্যাম্পলটাকে ডিসচার্জ করে প্যাকেট করে পৃথিবীতে নিয়ে আসতে পারবে। তো আমাদের এই সলিউশনটা আসলে নাসার রিসার্চারদের খুবই পছন্দ হয় এবং তারা আমাদের এই সলিউশনটাকে খুবই প্র্যাকটিক্যাল এবং ইনোভেটিভ মনে করছে। তারা কি ধরনের মন্তব্য করেছেন আপনাদের এটি দেখে, মানে কতটুকু ভায়াবল বা কিভাবে নিয়েছেন আসলে? আচ্ছা, এখানে আমাদের যে স্পেস অ্যাপ চ্যালেঞ্জটি, এই স্পেস অ্যাপ চ্যালেঞ্জে 10টি ক্যাটাগরি থাকে এবং 10টি আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স বা 10টি আলাদা আলাদা অ্যাচিভমেন্টের জন্য 10টা আলাদা আলাদা ক্যাটাগরি থাকে। তো এর মধ্যে আমাদের যে ক্যাটাগরিটা ছিল, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, যে বেস্ট মিশন কনসেপ্ট। তো এই বেস্ট মিশন কনসেপ্টের কি যে পয়েন্টটা ছিল, যে দ্য সলিউশন হ্যাজ টু বি প্লজিবল। সো আমাদের যে টিমটি, এই যে 4500টা টিম পার্টিসিপেট করে, তাদের মধ্যে যে টিমের আইডিয়াটা বা যে টিমের সলিউশনটা সব থেকে বেশি প্র্যাকটিক্যাল, ইনোভেটিভ এবং বাস্তবায়নযোগ্য, এই আইডিয়া বা এই সলিউশনটাকেই তারা আসলে এই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ঘোষণা করে। তো আমাদের এই আইডিয়াটি তাদের কাছে ইনোভেটিভ মনে হয় এবং নাসারই একজন প্রাক্তন মহাকাশচারী তিনি মন্তব্য করেন যে তারা আসলে আমাদের এই প্রজেক্টটি নিয়ে নাসাতে বাস্তবায়ন করতে তারা খুবই ইন্টারেস্টেড। আচ্ছা, ভবিষ্যতে আপনাদের আসলে কি ধরনের প্ল্যান রয়েছে এই প্রজেক্টটি নিয়ে? আচ্ছা, এইটা যেহেতু মহাকাশে ব্যবহারের জন্য একটা টুল, তো আমাদের আসলে ইনিশিয়াল যে প্ল্যান সেটি হচ্ছে আমরা এই ডিভাইসটি প্রথমে বাংলাদেশে আমরা আসলে ফ্যাব্রিকেট করব এবং আমরা যেহেতু নিজেরাই ডিজাইন করেছি এবং আমাদের ডিজাইন বা আমাদের প্রিভিয়াস যে
ফ্যাব্রিকেশন আমাদের এক্সপেরিয়েন্স আছে, আমরা জানি এই জিনিসটা আমাদের বাংলাদেশেই বসে তৈরি করা সম্ভব। তো আমরা আসলে ইনিশিয়ালি প্ল্যান করছি ডিভাইসটি আমরা বাংলাদেশে ফ্যাব্রিকেট করব এবং এই ডিভাইসটির উপর আমরা একটি রিপোর্ট জেনারেট করব এবং আমরা আশা করছি আমাদের এই রিপোর্টটায় পৃথিবীর যে অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা আছে তাদের নজরে আসবে। এবং ইতোমধ্যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী, উনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে উনি আমাদের এই প্রজেক্টটি ফ্যাব্রিকেট করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন এবং আইসিটি মিনিস্ট্রি থেকে সব রকমের সাপোর্ট দিবেন। এবং একই সাথে আমরা যেহেতু নাসা থেকে তারা রেসপন্স করেছেন যে তারা আমাদের প্রজেক্টটি নিয়ে কাজ করতে ইচ্ছুক, সুতরাং তারা যদি আমাদেরকে ইনভাইট করে তাদের টিমের সাথে কোলাবোরেশনে কাজ করার জন্য, আমরা ডেফিনেটলি সেখানে কাজ করব। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই অর্জন। নিশ্চয়ই তরুণ সমাজের আরও যারা আছেন, যারা কাজ করছেন আপনাদের এই জগতে, তাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। শেষ করতে চাই আপনাদের আসলে অনুভূতি দিয়ে, এই যে অর্জন, এই অর্জনে আসলে আপনাদের ভালো লাগা কতটুকু কাজ করছে? আচ্ছা, সবার প্রথমে আমাদের সব থেকে বড় অনুভূতি হচ্ছে যে আমরা আসলে আমাদের দেশকে কিন্তু আমরা বিশ্বের সামনে তুলে ধরতে পেরেছি। আমরা আসলে আজকেই চেক করছিলাম যে নাসার অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই উইনারদের জায়গাতে আমাদের এই বাংলাদেশের নাম চলে এসেছে। তো আমরা কিন্তু এখন এই জিনিসটা নিয়ে খুবই প্রাউড ফিল করি যে আমাদের কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরাও চাইলে কিন্তু দেশের বাইরেরও ইন্টারন্যাশনাল টপ ক্লাস প্রবলেম গুলো তারা সলভ করতে পারে। একই সাথে আমরা আসলে, আমার ধারণা বা আমি দেখেছি আমার আশেপাশে যে তরুণ তরুণী, তাদের কিন্তু অনেকেরই ছোটবেলার স্বপ্ন থাকে যে তারা দেখে বড় হয় মহাকাশ নিয়ে তাদের অনেক আগ্রহ থাকে, অথবা এরোপ্লেন কিংবা আকাশ নিয়ে অনেকের অনেক আগ্রহ থাকে। তো আমাদেরও কিন্তু এর ব্যতিক্রম নয়, আমাদের নিজেদেরও মহাকাশ নিয়ে অনেক আগ্রহ ছিল। তো ডেফিনেটলি আমি পার্সোনালি আমার নিজের অনেক আগ্রহ ছিল যে আমি হয়তো, যেহেতু ছোটবেলায় ছিলাম তখন আমরা হয়তো মহাকাশচারী হব কিংবা অন্য গ্রহে অভিযানে যাব। এখন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে চিন্তা করে যে আমরা যদি নিজেরা সেখানে যেতে নাও পারি, আমাদের এই টুলটি যদি নাসা তাদের পরবর্তী মিশনে ব্যবহার করে, সেখানে কিন্তু একরকমের পরোক্ষভাবে আমাদেরই কিন্তু বাংলাদেশের নামটাই আসলে সেখানে থাকবে। আমাদের আরো যে দুইজন অতিথি আছেন, রিশাদ এবং নাজমুল ভাই, আপনারা কি ছোট্ট করে ওদেরকে কোনো কিছু বলবেন কিনা? ছোট করে আমরা শেষ করব। রিশাদ, জি, অভিনন্দন জানাতে চাই এবং মানে খুবই প্রাউড ফিল করছি আজকে আপনাদের সাথে একই মঞ্চে আসতে পেরে। ধন্যবাদ এটিএন বাংলাকে, এটিএন নিউজকে, এবং আপনাদের আরো সফলতা কামনা করছি। বাংলাদেশকে আরো উচ্চতা নিয়ে যান, মহাকাশের উপরে তো আর কিছু নাই, এবং সেই সমস্ত জায়গায় নিশ্চয়ই হুয়াওয়ে বাংলাদেশ তারা আরো বেশি তরুণদেরকে প্রযুক্তিগত সহযোগিতা দিবে। রিশাদ, আপনি কিছু বলবেন? খুবই ছোট করে বলি, অভিনন্দন। আমরা চাই যে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাক, এবং আরেকটি বিষয় যেটি মহাকাশ নিয়ে আসলে স্পেস নিয়ে যে পড়াশোনার ব্যাপারটা বা আরো সামনের দিকে জ্ঞান অর্জনের যে জায়গাটা, সেটি বাংলাদেশে আরো বেশি ত্বরান্বিত হোক সেই কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে এত রাতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এস এম নাজমুল হাসান, ডিরেক্টর মার্কেটিং, বাংলাদেশ হুয়াওয়ে; রিশাদ হাসান ছিলেন নিউজ 24 স্টাফ রিপোর্টার; এবং সুমিত চন্দ্র, টিম মহাকাশের লিডার; এবং বর্ণিতা বসাক তৃষা, টিম মহাকাশের ম্যানেজার। আপনাদের চারজনকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। দর্শক, এরই সাথে আজকে নিউজ গ্যালারি এখানে শেষ করছি। আগামীকাল নিশ্চয় অন্য কোনো বিষয় নিয়ে যুক্ত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।